স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকেও পরিচয় করিয়ে দেব ধারাবাহিকভাবে। প্রধান অনলাইন পোর্টালগুলোর শিরোনাম দেখে নিচ্ছিলাম এই মুহূর্তে। বেশিরভাগ শিরোনামই প্রধান শিরোনাম মূলত ভূমিকম্প বিষয়ে, কারণ ভূমিকম্প নিয়ে গতকাল থেকেই সারা দেশে এটা টক অফ দ্য কান্ট্রি হয়েছে এবং আতঙ্কের কারণও আছে যথেষ্ট। বিশেষজ্ঞরা নানানভাবে এটা ব্যাখ্যা করছেন। আপনি আসলে কিভাবে দেখছেন গণমাধ্যমে যে ছবিগুলো আমরা দেখছি, যে খবরগুলো দেখছি? জহিরুল আলম, আপনার কাছে একটু জানতে চাই যে মানুষ যেভাবে আতঙ্কিত হয়ে কেউ লাফিয়ে পড়ছেন, লাফিয়ে পড়ে আহত হচ্ছেন, কেউ দেখা যাচ্ছে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ব্যথা পাচ্ছেন, নানানভাবে, সেই জায়গা থেকে আসলে কি বলবেন? ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে আসলে মানুষকে সারা বছরব্যাপী সতর্ক করার প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে। কিন্তু আমরা তো আসলে দুর্যোগ একেবারে দরজায় কড়া না নাড়লে, দুর্যোগ আঘাত না হানলে তো আর এটা নিয়ে আলাপ করি না এবং এটা ভুলে থাকি। এক ধরনের বিস্মৃতির বিলাস আছে আমাদের। আমরা একদম যখন সংকটে না পড়ি সেটা নিয়ে আর ভাবি না, অল্প সময়ের মধ্যে ভুলে যাই। কিন্তু এটা যে ভূমিকম্প প্রবণ আমাদের এই অঞ্চলটি এবং বাংলাদেশও যে একটা মেজর ফল্ট লাইনের মধ্যে আছে, সাধারণ মানুষ হিসেবে বৈজ্ঞানিক জ্ঞান না থাকলেও আমরা কিন্তু এটা বুঝি। মধুপুর ফল্টের কথা তো আমরা বহু আগে থেকে শুনে আসছি, সিলেটের ডাউকি ফল্ট আছে। এখন যেই আপনার ঝুঁকির কথা বলা হচ্ছে, দেখেন রাজধানীর খুব পাশেই আপনার নরসিংদীর কথা, আজকে সন্ধ্যায় যেটি যে ট্রেমারটা হয়েছে সেটার এপি সেন্টার হয়তো বাড্ডার কথা বলা হয়েছে, রাজধানীর একেবারেই। তো এই ধরনের তথ্য তো আসলে আতঙ্কিত হওয়ার আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে এবং সে ধরনের কি বলে যে পূর্বাভাস বা বার্তা কিন্তু আছে। এখন না হোক, হয়তো এই সময়ের মধ্যে 5.7 মধ্যে হয়েছে, কিন্তু দীর্ঘ সময়ের মধ্যে কিন্তু ভয়াবহ কোনো ভূমিকম্পের অভিজ্ঞতা আমাদের এই অঞ্চলে নেই। আমরা সেদিক থেকে কিন্তু বিশেষজ্ঞদের যে খবরগুলো আমরা পড়ছি তাতে আশঙ্কা করা হচ্ছে যে হয়তো এটা নিয়ে প্যানিকড হওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু প্রস্তুতিও একই সঙ্গে থাকবার কথা। কিন্তু আমাদের প্রস্তুতি আসলে অত্যন্ত সীমিত। ছবিগুলো সেই কথাই বলছে আসলে। যদি বিশেষজ্ঞদের একটু যুক্ত করে নেই, গওহর নাইম ওয়ারা দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, তাকে একটু যুক্ত করে নেব। মেজর শাকিল নেওয়াজ, সাবেক পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, এবং উপল শাহরিয়ার, পিএইচডি গবেষক, ভূতত্ত্ব বিজ্ঞান, ইউনিভার্সিটি অব হিউস্টন, যুক্তরাষ্ট্র। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। উপল শাহরিয়ার, অধ্যাপক হুমায়ুন আক্তার গণমাধ্যমে আজকে বলেছেন যে গতকালের যে ভূমিকম্পের আফটার শক, এমনটা যে হবে সেটা আগেই ধারণা করা হয়েছিল। তবে আফটার শকগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তিনি বলেছেন ভূ অভ্যন্তরে যে ফাটল বা ফল্ট লাইনটি এতদিন ধরে প্রচণ্ড চাপে একে অপরের সঙ্গে আটকে ছিল তা নড়তে শুরু করেছে এবং শক্তি নির্গমনের একটি প্রক্রিয়া চালু করেছে। এমন আফটার শক হতে হতে বড় ভূমিকম্প হবে, সেটা খুব নিকটে হতে পারে। আপনার বিশ্লেষণটাও একটু জানতে চাই। আমার মনে হয় যে ডক্টর হুমায়ুন আক্তার স্যার উনি বেশ একটা সায়েন্টিফিক কথাই বলেছেন। উনি একাডেমিশিয়ান লোক এবং উনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আর্থকুয়েক নিয়ে কাজ করে যাচ্ছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির একজন বিখ্যাত প্রফেসরের সঙ্গে। ওনার কথা সঙ্গে আমি একমত। তার সঙ্গে আমি একটু যোগ করতে চাই যে আমাদের যে ফল্ট লাইন গুলো আছে সেগুলো সবসময় যে মুভ করছে কন্টিনিউয়াসলি তা না, দীর্ঘদিন ধরে তারা একটা প্রেসারের মধ্যে থাকে। তো প্রেসারের কারণে তারা স্ট্রেস স্টোর করতে থাকে এবং একটা সময় গিয়ে যখন তাদের বাঁধ ভেঙে যায় তখন গিয়ে সেই স্ট্রেসটা রিলিজ হয়ে যায়, তখন আর্থকুয়েকটা হয়। তো হ্যাঁ, একটা ফোরশক এখন আমরা পেলাম, পসিবলি আফটার শকও হয়তো বা আসবে, কিন্তু কেউ কখনো বলতে পারে না যে সেটা কখন হতে পারে। বাট এই সম্ভাবনাটা সবসময় থাকে, কারণ ওই যে ধরে আটকে গিয়ে আবার মুভ করে, আটকে গিয়ে আবার মুভ করে, তো সেটা কখন মুভ করবে, কখন স্লিপ করবে, তারপরে এনার্জি রিলিজ হবে, একটা আর্থকুয়েক হবে। তো সেটা আসলে এখনো পর্যন্ত স্ট্রংলি খুব শক্তভাবে, খুব নিখুঁতভাবে ভবিষ্যৎবাণী করা যায় না।
মানে এটা এটা কি আমরা অনেক এমন একটা ধরনের- খবরে দেখছিলাম যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ এরকম একটা মানে অনেকে এরকম একটা আশঙ্কা করছিলেন যে সেখানে এতগুলো ভূমিকম্প হতে পারে বা এই আফটার শকগুলো এরকম কি আসলে মানে ধারণা করা যায় বা কোনো প্রেডিক্ট করা যায়? না, আমার মানে বৈজ্ঞানিক ভাবে বা সায়েন্টিফিক্যালি এত স্পেসিফিক ভাবে বলা যায় না যে 1 সপ্তাহ পরে হবে, 2 সপ্তাহ পরে হবে বা 5 ঘন্টা পরে হবে। এত স্পেসিফিক্যালি বলা যায় না। তো আমাদের হচ্ছে প্লেট মুভমেন্ট, আপনারা তো বলেছেন যে টেকটনিক প্লেট মুভমেন্টের মডেলস থাকে। তারপরও সেগুলো দিয়ে এত নিচে তো দেখা যায় না, তো ওগুলো জাস্ট মডেল। তো সেগুলো থেকে এটা স্পষ্টভাবে বলা যায় না যে কবে হবে, সেটা 5 মিনিট পরেও হতে পারে, আবার 500 বছর পরেও হতে পারে। তবে গত 100 বছরের ইতিহাসে দেখা গেছে ওই একই লাইন বরাবর উপর থেকে নিচের দিকে আপনার সিলেট অঞ্চল থেকে শুরু করে, সিলেট বলতে নর্থের দিক থেকে শুরু করে নিচের দিকে আপনার নরসিংদী, ঢাকা আরো নিচে আসলে এই বরাবর বেশ কিছু আর্থকোয়েক হয়েছে, যেগুলোর ভিতরে 1918 থেকে 1923 সালে 7-8 ম্যাগনিচিউডের কয়েকটা আর্থকোয়েক হয়েছে ওই একই লাইনে। সেই থেকে ধারণা করা যায় যে ওখানে একটা পসিবিলিটি আছে একটা বড় শেক হবার। তো সেই শেকটা কবে হবে এটা আসলে কেউ বলতে পারে না, কিন্তু কেউ যদি বলে থাকে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই হবে, আমার মনে হয় যে এটা একটু মানে সায়েন্টিফিক্যালি মোর একটা ব্যাক থাকা ভালো। ওকে যে ওকে জহির ভাই কোনো কিছু যদি জানার না থাকে আমি তাহলে না, আমরা আরো দুজন বিশেষজ্ঞ আছেন, ওনাদের যে কাছে ওনাদের থেকে কাছে শুনি। একটু যাইতে জি। গহর নাইমওয়ারা মানে মানুষ যেভাবে রিয়েক্ট করছে, যেভাবে মানে এটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। জহির ভাই একটা কথা বলছিলেন যে আমরা তো আসলে যখন ডিজাস্টারটা সামনে চলে আসে তখন আসলে সেটা নিয়ে আমরা কথা বলি, নইলে আমরা ভুলে যাই। এমন যদি হয় যে আমাদের আগামী 2 সপ্তাহ আর কোনো ঝাঁকিটাকি খেলাম না, তখন আমরা আসলে এটাও ভুলে যাব হয়তো। মানে যেভাবে রিয়াক্ট করছে, সিঁড়ি দিয়ে কেউ নামছে, কেউ বিশ্ববিদ্যালয়ের হল থেকে দোতলা থেকে লাফ দিয়ে পড়ে পা ভাঙছে, কোমর ভাঙছে, মানে কি আসলে দেখেন, কি মনে করেন তাতে আমরা মানে প্রস্তুতি বা জ্ঞানের বিষয়? ধন্যবাদ। আহ, তার আগে আপনার ওই নামগুলো বলে দেওয়া উচিত যারা বলছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে, জি এদেরকে একটু চিহ্নিত করা উচিত। কারণ এই ধরনের ভুয়া খবর যারা রটাচ্ছে তারা আসলে দেশেরই ক্ষতি করছে। পৃথিবীতে অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে যার একটা প্রেডিকশন করা যায়, কিন্তু ভূমিকম্পের প্রেডিকশন এখনো পর্যন্ত কেউ করতে পারে নাই। এটা কবে হবে তা আমরা জানি না, কিন্তু এটা নিয়ে এইভাবে কথা বললে অনেক তার ফল মানুষ আরো প্যানিকড হবে আর কি। জি সেটা হলেই তারা হয়তো এখন দোতলা থেকে লাফাচ্ছে, তখন হয়তো 10 তলা থেকে লাফাবে। এইটা আসলে বন্ধ করা উচিত। এই ধরনের কথাবার্তা আমাদের প্রচারও করা উচিত না, আবার কেউ বললে পারে তার নাম টাম গুলো লিখে দেওয়া উচিত যে এদেরকে আপনারা ঠিক মতন ডিল করেন। সেটা একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যেটা বলছেন যে এগুলো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আসতে হবে। যে একটা ক্রাইসিস হলে, আগুন লাগলে বা ভূমিকম্প হলে কিভাবে আমি নিজেকে ইভাকুয়েট করব বা আমি কোন জায়গায় গিয়ে আশ্রয় নেব বা কিভাবে আমি কাজ করব, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই একেবারে প্রাইমারি স্কুল থেকে ধাপে 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 এটা শেখানো উচিত। এবং আমরা যখন ছাত্রাবাসগুলোতে ছাত্রদের ঢোকায় নবীনবরণ করি, তখনও এটা আবার নতুন করে বলা দরকার, জানানো দরকার। আমার তো মনে হয় না যে কোনো হাউস টিউটর এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগী এবং তারা জানেন বিষয়টা, নাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে প্যানিক হয়েছে, অন্য সব জায়গারই হয়েছে, এবং যতগুলো মানুষ মারা গেছে তারা সবাই হয়ে প্যানিক হয়ে দৌড়াতে গিয়ে মারা গেছে। ঘরে বসে থেকে মারা যাওয়ার কোনো খবর এখন পর্যন্ত আমরা পাই নাই, এবং সেটা হয়ও নাই। তো এইটা এই এতগুলো জীবনকে খুব সহজেই রক্ষা করা যেত এবং এখনো যায়। আমাদের তো আরো ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ভূমিকম্প ছাড়াও আগুনেও লাগতে পারে। এই জায়গাগুলোতে আমাদের খুব ব্যাপকভাবে প্রচার চালানো উচিত, মানুষকে বলা উচিত, এবং সেই সাথে সাথে আমাদের রিহার্সেল গুলা করা উচিত, যেটাকে আমরা মহড়া বলি, এবং মহড়াগুলো খুব মাস্ট করে দেওয়া উচিত। মানে অল্প সময় যদি একটু জানি, মানে সেই সময় কি করবেন একজন যে বহুতল ভবনে যিনি আছেন তার ক্ষেত্রে কি করা, বা যদি তিনি এবং এই বিল্ডিং গুলোতে চিহ্নিত করে ফেলা উচিত যে যখন
এই ধরনের ভূমিকম্প হবে, আপনি বিল্ডিং এর কোন জায়গাটায় গিয়ে আশ্রয় নেবেন বা আপনার রুমের কোন জায়গাটায় গিয়ে আশ্রয় নেবেন। এখানে আমাদের বিম যেখানে আছে সেখানে আশ্রয় নেওয়াটা ভালো, যদি না থাকে তাহলে টেবিলের নিচে, এই জায়গাগুলো করে দেখানো বলা উচিত। আমরা কতগুলো ছবিতে দেখলাম, বিশেষ করে যারা টেলিভিশনে কাজ করছিলেন তারা অনেকেই টেবিলের নিচে আশ্রয় নিচ্ছেন, এবং দ্যাট ইজ দ্য রাইট ওয়ে অফ ডুইং দ্য থিং। তো সেই জিনিসগুলো আমাদের বলতে হবে, এবং এগুলো কতগুলো বিল্ডিং এ আমরা ব্র্যাকে থাকার সময় ব্র্যাকে খুব চিহ্নিত করে দেওয়া হয়েছিল এই জায়গাগুলো আপনারা নেবেন। তারপরে যখন মহড়া হয়েছে দেখা যাচ্ছে মানুষ কিন্তু প্যানিকে ছুটতে চায়, ছুটে যেতে চায়, এবং অনেকের নিজের ছেলে মেয়ের কথা মনে পড়ে, অনেকভাবে মনে পড়ে, কিন্তু এটা তাদেরকে নিজেকে রক্ষা করতে হবে। এবং এই ধরনের উদ্বেগিত হয়ে ছুটে গেলেই তো মানুষ মারা যাচ্ছে, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং এটা প্রত্যেকটা বিল্ডিং এ, হাই রাইজ বিল্ডিং গুলা হোক এবং নিজের বাড়ি ঘর হোক, আমি দোতলা বাড়িতে থাকি, কিন্তু এই জায়গাগুলো চিহ্নিত করে আমাদের নিজেদের মনে রাখতে হবে এরকম হলে এই জায়গাটা মোটামুটি সেফ, আমি দ্রুততম সময়ের মধ্যে এখানে গিয়ে আমি নিজেকে রাখবো। মানে বের হবার চেষ্টা না করা, বের হওয়ার চেষ্টা না করা, কোনো মতেই বের হওয়ার চেষ্টা করা যাবে না। বের হওয়ার চেষ্টা করতে গিয়েই তো সবাই মারা গেছে, যে কজন মারা গেছে। তো সেইটা আমাদের মাথায় রাখতে হবে। আবার অনেক সময় আছে যে আমি যদি, আমাকে ধরেন একটা শখ হলো, তারপর আফটার শেক হতে পারে, তার মধ্যে আমি কি খোলা জায়গায় যাবো কিনা, তখন আমাদের একটা যেটা লস অ্যাঞ্জেলেসে বা অন্যান্য জায়গায় শহরে আমরা জানি যে আছে, তারা একটা ছোট ব্যাগ সবসময় গুছিয়ে রাখে, যদি যেতে হয় এটা নিয়ে আমি যাব, ওর মধ্যে তার ছোটখাটো জিনিসপত্র থাকে। এই জিনিসগুলো কিন্তু খুবই বেসিক জিনিস, এবং এগুলো স্কুলেই এগুলো মহড়ার মাধ্যমে শেখানো সম্ভব। আচ্ছা, মানে একটা ভূমিকম্প হয়ে যাবার পরে, মানে যখন ভূমিকম্পটা ঘটছে তখন আমি বিমের নিচে বা আমি কোনো শক্ত জায়গা বা আমি টেবিলের নিচে আমি আশ্রয় নেব। ভূমিকম্পটা শেষ হয়ে যাওয়ার পরে মানে আফটার শকের যাতে মানে সেই সময় আমি আবার বাইরে চলে আসব। মানে আফটার শক হবে, আমি জানি যে একটা বড় ধরনের যদি নাড়া দেয় তারপরে আফটার শক হতে পারে, তখন আমি দেখে বুঝে আমার একটা খোলা জায়গায় কিছুক্ষণ থাকা, যে আফটার শকটাকে একটু করা। কারণ টার্কিতে যে আফটার শকে কিন্তু বেশি মানুষ মারা গেছিল এই গতবারের আগের বার যেটা হলো। মানে কত সময় বাইরে থাকতে হবে এরকম কোনো না, এটার কোনো নিয়ম না। ধরেন একটা ধাক্কা তো লাগলো, গিয়ে আমার বিল্ডিংটা একটু নড়ে গিয়েছে বা হয়েছে, একটা ছোট আফটার শকেও কিন্তু পরবর্তীতে বড় ধরনের একটা পতন হতে পারে, হয়তো বিল্ডিং এর একটা অংশ ভেঙে যেতে পারে। এইটা একটু নিজেকে অবজার্ভ করা, নিজে একটু দেখে রাখা আর কি। এটা তো কোনো নিশ্চয়তা নাই যে বেরিয়ে গেলে সে বেঁচে যাবে, বা কিন্তু সাবধানতা অবলম্বন করা। এখন প্রশ্ন হতে পারে এটা কে করবে, একটা হলো যে স্কুলের মাধ্যমে করা, আর একটা জানেন আমাদের ফায়ার ব্রিগেড বলে একটা সংস্থা আছে, সেই সংস্থার শেষের নামটুকু আমরা ভুলে গেছি, শেষের নামটুকু হচ্ছে সিভিল ডিফেন্স। এই সিভিল ডিফেন্সটাকে আমাদের জোরদার করতে হবে, যারা আসছে এখানে প্রফেশনালদের দিয়ে চালাইতে হবে, মানে তাদেরকে বাইরে থেকে লোক নিয়ে সেটা না করে প্রফেশনাল লোকদের দিয়ে চালানো যারা সংগঠন আছে, এবং সিভিল ডিফেন্সটাকে আমাদের জোরদার করতে হবে, যাতে সাধারণ মানুষ, সিভিলিয়ানরা এটার সাথে যুক্ত হতে পারে, এটা মন প্রাণ দিয়ে তারা কাজ করতে পারে। ওয়ার্ডেন সিস্টেমটা আমাদের চালু করতে হবে। তার মানে এখানে তো একটা গুরুত্বপূর্ণ পার্ট আসলে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের, এটা টোটালি মিসিং আমাদের। এটা কেউ এদিকে মন দিচ্ছে না। তাহলে মেজর শাকিল নেওয়াজের কাছে একটু যাই, একটা বিরতি নিয়ে যাই, বরং তখন আর কি বেশি সময় একটু কথা বলতে পারবো আনইন্টারাপ্টেড ভাবে। সেটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ আসলে মানুষের জন্য, কারণ যেভাবে আমরা আতঙ্কিত হচ্ছি, এই আতঙ্কটা আসলে কমিয়ে ফেলা বা একটু জানা প্রয়োজন এই বিষয়টা। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন আশা। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এই পর্যায়ে দেখে নেব একাত্তর টেলিভিশনের সর্বশেষ সংবাদ শিরোনাম। 32 ঘন্টায় 3 বার কাঁপল বাংলাদেশ, সন্ধ্যার ভূমিকম্পের মাত্রা 4.3, উৎপত্তি স্থল নরসিংদী। 3টি টেকটনিক প্লেটের উপরে অবস্থান বাংলাদেশের, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি না নিলে ঘটতে পারে মহামারী। বেহেশতের টিকিট বিক্রির নামে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে জামায়াত, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের। যথাসময়ে ভোট না হওয়া তৈরি হবে জাতীয় সংকট, একই দিনে 2 ভোটে হওয়াটা নির্বাচনী জেনোসাইড, আশঙ্কা জামায়াত আমিরের। একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন আয়োজন করতে ইসিকে চিঠি দিয়েছে সরকার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি। আমরা আলোচনা করছিলাম ভূমিকম্প এবং ভূমিকম্প পরবর্তী করণীয় সম্পর্কে, কিন্তু তার আগে অন্যান্য টেলিভিশনের সংবাদ শিরোনামটা একটু দেখে নিতে চাই, সংবাদ ভিত্তিক টেলিভিশনগুলো।
দিনে 4 বার ভূমিকম্প। নরসিংদীর পর এবার উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা। কাটছে না আতঙ্ক। একই দিনে নির্বাচন এবং গণভোটে চ্যালেঞ্জ দেখছেন সিইসি। হ্যাঁ না ব্যালট কেমন হবে জানে না কমিশন। নির্বাচন গণভোট নিয়ে ডাক্তার শফিকুরের সতর্কতা। জামায়াতের সমালোচনা বিএনপির। প্রধান উপদেষ্টার সাথে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক। স্বাস্থ্য এবং ইন্টারনেট খাতে সমঝোতা স্মারক সই। জুলাই আন্দোলনে ড্রোন নৃশংসতা। গণভবনের ফুটেজ দেখে নিজেই গুলির নির্দেশ দিতেন শেখ হাসিনা। সংস্কারের ধারাবাহিকতা নিয়ে সন্দেহ প্রধান বিচারপতির, বাস্তবায়ন কঠিন বললেন ডক্টর দেবপ্রিয়। রাজধানী সহ বিভিন্ন স্থানে 1 সেকেন্ডের ব্যবধানে আবারও 2টি ভূকম্পন অনুভূত। উৎপত্তিস্থল ঢাকা ও নরসিংদী। মাত্রা ছিল 3.7 এবং 4.3। ভূমিকম্পের পর থেকে লাপাত্তা কসাইচুলের ক্ষতিগ্রস্ত ভবনের মালিকরা। নরসিংদীতে ফাটল পরিদর্শনে ভূতত্ত্ববিদরা। নিরাপত্তা ঝুঁকি চিহ্নিতের আহ্বান। রাজনৈতিক দল নয়, মাফিয়া সংগঠন ছিল আওয়ামী লীগ, মন্তব্য সালাউদ্দিনের। আন্দোলনে জামায়াত দৃশ্যমান কিছু করেনি বললেন মির্জা ফখরুল। ভারতের সাথে আঁতাত করে কেউ ক্ষমতায় যেতে চাইলে তাদেরও পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি এনসিপি নেতাদের। ফ্যাসিস্টদের বিচার দাবিতে গণমিছিল। গণভোটের আইন হলেই প্রস্তুতির কাজ শুরু হবে জানালেন সিইসি। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য চাইলেন গণমাধ্যমের সহযোগিতা। জাতীয় স্মৃতিসৌধে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। 2টি সমঝোতা স্মারক সই। সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে 2 দফা ভূকম্পন। উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা ও নরসিংদী। সকালে অনুভূত হয় মৃদু কম্পন। কাটছে না আতঙ্ক। বিল্ডিং কোড না মেনে ইচ্ছেমতো ভবন নির্মাণ। বড় ভূমিকম্পে বেশিরভাগই ধসে পড়ার শঙ্কা। চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। নির্বাচনের দিনে গণভোট আয়োজনে চিঠি দিল সরকার। চ্যালেঞ্জ দেখছেন সিইসি। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা জামায়াতের। মুখে ভোট চাইলেও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার দাবি এনসিপির। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা। শাহজালাল বিমানবন্দরে তেলেসমাতি। চুরির 20 দিন পর ভাঙা ভল্টেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুনের প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেননি প্রায় 1 লাখ শ্রমিক। বিএমটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা। শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা। দেশের অন্যান্য সংবাদভিত্তিক টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে? আমরা যে আলোচনায় ছিলাম ভূমিকম্প এবং তার পরবর্তী করণীয় সম্পর্কে। মেজর শাকিল নেওয়াজ বিরতির আগে আমরা যে আলোচনায় ছিলাম সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা থেমেছিলাম। ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের আসলে করণীয় এবং আমরা আসলে কোন পর্যায়ে আছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, আমি আজকে কথাগুলো বলবো। আমি কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টে আমি কিন্তু পড়ালেখা করা, মাস্টার্স করা। আমি হলাম আপনার জিওডেসি সিসমোলজি নিয়ে পড়াই। ইনসারাক আমি কোয়ালিফাইড। নেপাল রানা প্লাজা, বহুল আর্থকোয়েক, পেরো আর্থকোয়েকে আমি সরাসরি পার্টিসিপেট করেছি। এই পয়েন্ট অফ ভিউতে আমি কিন্তু কথাগুলো বলবো আপনাকে। নাম্বার 1, আমি জিওলজির আসপেক্টে 2টা পয়েন্ট বলবো। দেখেন, আমরা যে এত হাইপোথিসিস করতেছি, এটা ফোর্স শক না, এটা মেইন শক না, এটা আফটার শক, এগুলা করে কিন্তু আমরা কিন্তু ফগি এনভায়রনমেন্ট তৈরি করতেছি। লোকজনের যদি এই সায়েন্টিফিক ব্যাখ্যা নিয়ে যদি না জানা থাকে, পিপল শুড নট টক অ্যাবাউট দিস ওয়ান। একাডেমিক্যালি যেটা বলো যে আপনি মেন শক কাকে বলবো, আপনি দেখেন 5.7 হওয়ার পরে বাকি যে শকগুলো হয়েছে অল আর বিলো দি 5.7, and this is the categorically this is the aftershock. এখানে ফোর্স শকের কোনোই নাই। যদি 5.7 এর উপরে যদি হইতো
এইগুলা, তাহলে হয়তো 5.7 হয়তো 400 ইয়ের ভিতরে আসতো। তো আল্লাহ রহমতে দিস গিভস ইউ দ্য পিকচার যে প্লেটটা আপনি স্ট্রেস রিলিজ করতেছে এবং স্টেবল সেটেল কন্ডিশনে কিন্তু যাচ্ছে। যদি না বড় কিছু না হয়ে থাকে, এটা 1 সপ্তাহের মতো থাকতে পারে এই ধরনের একটা, ঠিক আছে, এটা সাইন্টিফিক ব্যাখ্যা। আরেকটা হলো ব্লাইন্ড ফল্ট, এগুলো হচ্ছে আপনি 2010 সালের আগে সিডিএমপির বহুত তথ্য সব হলো আপনার ফল্ট নিয়ে আমাদের কোনো স্টাডি নেই। সেখানে হলো যে আপনারা এই যে ব্লাইন্ড ফল্টে 2 বছর ধরে কাছাকাছি ভূমিকম্পগুলো হতো, এগুলো নিয়ে কোনো স্টাডি নেই, কোনো রিসার্চ নেই, কোনো কিছু নেই। যদি থাকতো তাহলে আজকে এই ফগে এনভায়রনমেন্ট এখানে কিন্তু তৈরি হতো, ঠিক আছে। আমরা জানি না কোন ধরনের এখানে ফল্ট লাইন আছে, আমরা জানি না এখানে রিভার্স ফল্ট বা নর্মাল ফল্ট বা স্ট্রাইক সেক্স ফল্ট কোনটা ক্যাটাগরাইজ এখনো কিন্তু আমরা করতে পারি। তো এগুলা ব্যাখ্যা দিতে যে আমরা কিন্তু লোকজনকে আরো কিন্তু প্যানিক করে ফেলতেছি। বি শিওর ইট, আমি এখন বলতে পারি উই হ্যাভ গট এ ক্লিয়ার পিকচার, মোটামুটি একটা, যে আমরা কিন্তু একটা ভালো এই প্লেটটা একটা সীমিত দিকে যাচ্ছে। আরো এটা যদি করা যেত, যদি আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক যেটা ডাইভার্সন যেটা আছে, এটা হলো ফ্রিকোয়েন্সি আপ এন্ড ডাউন হয়, এই যদি আমরা করতে পারতাম। কেমিক্যাল এবং গ্যাসের যদি র্যাডন, এখানে প্রচুর ভূমিকম্পের আগে প্রচুর পরিমাণে র্যাডনই হয়, এটা মিথেন গ্যাস হয়, CO2, টেম্পারেচার ডেভেলপ হয়, এগুলো যদি আমরা অ্যাসেস করতে পারতাম, আজকে চোখ বন্ধ করে বলে দিতে পারতাম এখানে ভূমিকম্প কত কি হবে আপনার। তারপরে ওয়াটার লেভেল আপ এন্ড ডাউন হয়, তারপরে কালার চেঞ্জ হয়, তারপরে এগুলো যদি আমরা যদি সাইন্টিফিক্যালি যদি আমরা করতে পারতাম রিসার্চের ভিতরে, আজকে এই যে দৌড়াইতে হতো না, এত তথ্য নিতে হতো না, এগুলো নাই। সেই জন্য আমরা কিন্তু এত ফগি এনভায়রনমেন্টে আমরা হয়েছি। ওকে, এখন আসা যাক আমাদের প্রস্তুতি নেব, প্রস্তুতির কোনো বিকল্প নাই। আমি আপনি বলি এজ এ ইনসারা কোয়ালিফাইড প্রফেশনাল হিসেবে বলতেছি, আমরা জানি না কোন জায়গায় সেফটি পজিশন নিতে হবে। গোয়ার রিজভি ভাই এখানে বলেছেন, বাট ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 1 স্টেবল জায়গা হলো ভীম এবং কলামের সংযোগস্থান। এটা আউটার ওয়ার্ডে নেওয়া যাবে না, এটা ইনার সাইডে নিতে হবে। কারণ সারফেস যে আজকে যতগুলা লোক মারা গেছে সারফেস ক্যাজুয়ালিটি, যারা বিল্ডিং এর এবং জানালার পাশে বা কার্নিশে অবস্থান নিচ্ছে সেই লোকগুলো কিন্তু মারা গেছে, এবং বরাবর যারা অবস্থান নিচ্ছে সেই লোকগুলো মারা গেছে। তার মানে আমরা এক্সটেরিয়র ওয়ালে যেটাকে সারফেস লেভেলে কিন্তু করা যাবে না, যেটা রানা প্লাজাতে দেখেছি, আমি নেপালে দেখেছি। অবশ্যই ভীমের মাঝখানে নেওয়া যাবে না, রানা প্লাজা আমি দেখেছি ভীমের মাঝখানে যে অবস্থানগুলিতে ভীমটা মাঝখানে কলাপসে একদম পুরো পেস্ট হয়ে গেছে লোকে। এবং আপনার এই যে ভিলেম এবং কলাম ইনার ওয়ার্ডে থাকবে, ইনার ওয়ালে আপনার অবস্থান নিতে হবে, বা 2 ওয়ালের কর্নারে। এই জায়গাগুলা অবশ্যই খুবই শক্ত এবং ভালো জায়গা। আর রিজভি ভাই অবশ্যই বলেছে একটা, সেটা হলো কোনো অবস্থাতে কম্পন হলে পরে দৌড়ানো যাবে না, কাম হোয়াট মে। আপনি যে সেফটি পজিশন গুলো সিলেক্ট করেছেন এর ভিতরে আপনি অবস্থান নিতে হবে। এবং কম্পন পৃথিবীতে একমাত্র আলাস্কা ব্যতিরেকে 3 মিনিট ভূমিকম্প ছিল, আর বাকি যদি নেপালে বলেন 25 সেকেন্ড, আর যদি আমরা যদি টার্কিতে বলি 32 সেকেন্ড, তারপরে সেগার্নে যদি আমরা বলি 28 সেকেন্ড। তো আমরা যদি 1 মিনিট ওই নিরাপদ জায়গায় 60 থেকে 1 পর্যন্ত কাউন্ট করি, তারপরে দেখবো যে যদি দেখি সবকিছু ঠিক, তখন আমরা সাথে সাথে বের হয়ে একটা ওপেন জায়গায় যাব। কোনো অবস্থাতে আমরা রাস্তার নিচে দাঁড়াবো না এবং বিল্ডিং এর নিচে দাঁড়াবো না। শুক্রবারে সবাইকে দেখছি বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে তারা আবার চটপটি খাচ্ছে, চকলেট খাচ্ছে। আরে বাবা, আরেকটা আফটার শক হলে তো আপনার উপরে টপ করে আপনি মারা যাবেন। এবং লোকজন ক্যাজুয়ালিটি কিন্তু এই জন্য হয়েছে। সেই জন্য হলো যে আর আমাদের তো ওইরকম জায়গাও নাই, আমাদের প্ল্যান গুলো ওইভাবে আপনি তৈরি করতে হবে। এখানে হোলিস্টিক অ্যাপ্রোচ এখানেই করতে হবে, এখানে একাডেমিশিয়ান, প্র্যাকটিশিয়ান, ডুয়ার সবাইকে নিয়ে এখানে কাজ করতে হবে। এই সেম স্টোরি 2013 সাল থেকে আমরা কিন্তু গাইতেছি, দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট। আজকে ঢাকা ভার্সিটির মতো একটা জায়গায় ছেলেরা 3 তলার উপর থেকে জাম দেয়, তার মানে আপনি বুঝতে পেরেছেন দেয়ার ইজ নো প্র্যাকটিস। প্রাইমারি লেভেল নেই, সেকেন্ডারি লেভেল নেই, টার্সিয়ারি লেভেল নেই, কোথাও নাই। এই যে ভাই আমেরিকা থাকে উপল ভাই, জিজ্ঞেস করেন তো ওনাকে যদি ডিল না করে তাহলে ওনাকে কি পরিমাণ পেনে তাকে কাউন্ট করতে হবে। হি উইল হ্যাভ টু ক্যারি আউট দি। আমি আমেরিকাতে 2 মাস ছিলাম, কোর্স করে আসছি।
জি ডিজাস্টারের উপরে। এক্স্যাক্টলি, ফিরছি আপনার কাছে জহিরুল আলম। মানে তাহলে কি আলোচনায় আমরা মানে নিজেদের কোন জায়গায় আসলে দাঁড় করাচ্ছি? না, আমরা এখানে তিনজন বিশেষজ্ঞের কথা শুনলাম। বিশেষজ্ঞের কথা শুনে কিন্তু আমি একটু কনফিউজড। যেমন মিস্টার শাকিল নেওয়াজ সাহেব বলছেন যে বিশেষজ্ঞরা অনেকে না জেনে বুঝে একটা ফগি এনভায়রনমেন্ট তৈরি করছেন, মানুষকে অনেক আতঙ্কিত করে তুলছেন। এটা ঠিক না, নাম্বার ওয়ান। আবার ব্রাদার, আই এম নট অলসো বিশেষজ্ঞ। There are lot many people. I am not বিশেষজ্ঞ। যেমন না, আপনি আপনার বক্তব্যে একটু কন্ট্রাডিকশন আমি পেয়েছি। যেন উপর সারিয়ার বলেছেন, আপনি বললেন যে নানা সায়েন্টিফিক তথ্যের ভিত্তিতে এটা প্রেডিক্ট করা সম্ভব, কিন্তু জনাব উপর আপনার লেট মি কনক্লুড প্লিজ, আপনি একটু শুনুন। হ্যাঁ, জনাব উপর সারিয়ার ক্লিয়ারলি অ্যান্ড ক্যাটেগরিক্যালি বলেছেন যে এটাকে প্রেডিক্ট করার মতো কোনো অবস্থা নেই এবং এই ধরনের কোনো টেকনোলজি এখনো পাওয়া যায়নি। তো একটু ক্লিয়ার করবেন কি এই বিষয়টা জনাব? আমাকে বললেন যে আপনি করতে পারেন অথবা মিস্টার শাকিল নেওয়াজও বলতে পারেন। ওকে, আমি প্রেডিক্ট করা যাবে মানে আপনি প্রেডিক্ট মানে ডেট এন্ড টাইম কবে হবে ক্যাটাগরিলি বলা যাবে না, বাট ইউ ক্যান প্রেডিক্ট দেয়ার উইল বি আর্থকুয়েক। মানে এই জায়গাগুলো এটা তো জনাব শাকিল এটা তো ধরেন পৃথিবীর ইতিহাসে আর্থকুয়েকের যে নেচার সেটা তো ধরেন আপনার 100 বছরে আর 500 বছরে বা 50 দিনে এটা কেউই বলতে পারে না, বাট দেয়ার আর পসিবিলিটিস, এটা তো বলাই যায়। হ্যাঁ, এটার জন্য ব্রাদার ওকে, আমি আপনাকে বলি, দেয়ার আর রিকারিং ডিজাস্টার, দেয়ার আর রিকারিং আছে, 100 ইয়ার্স আসবে, 300 বছর পরে আসবে। এগুলা অনেকগুলো ফ্যাক্টর আছে। আপনার স্ট্রেস ডেভেলপ হচ্ছে, স্ট্রেন ডেভেলপ হচ্ছে, আপনার ভূমিকম্পটা হয়েছে নেপালে হয়েছে, সেটা ফোর্সটা ডাইভার্ট হয়ে গেছে এখন ভুটানের দিকে, সেই প্রেশারটা আসছে। আপনি ডাউকি ফল্টের তো আপনি জিওলজি নিয়ে আমরা তো পড়ালেখা করছি ভাই, এটা নিয়ে তো সেটেলে বহুত করছি। ডাউকি ফল্টে কি পরিমাণ প্রেশার ডেভেলপ হয়েছে আপনি জানেন? স্পেশাল ডাটা ওখানে আপনি কি পরিমাণ ক্লিয়ারিং দিচ্ছে, বাট আপনি টাইম বলা যায় না, প্রেডিক্ট করা যায় যে কোনো মুহূর্তে এটা বড় ধরনের একটা হতে হবে। সেই আলোচনা তো সেটা তো আমরা বুঝতেই পারছি, সেটা তো সেই আলোচনাই হচ্ছে। এনিওয়ে, জনাব উপর সারিয়া যদি একটু রিপ্লাই করতেন। জি, আমার মনে হয় যে শাকিল সাহেবের কথাটা আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। উনি বলেন নাই যে জাস্ট হবে সেটা প্রেডিক্ট করতে হবে, বাট ওই যে আফটার শক, মেইন শক, ফোর শক, মেইন শক, আফটার শক জিনিসগুলো একটু রিলেটেড থাকে, সেটার একটা আইডিয়া উনি দিয়েছেন। আমি ওনার কথা থেকে যেটা বুঝেছি, তো তেমন কন্ট্রাডিকশন মনে হয় না। কিন্তু আপনি তো বলছেন আপনার কথার ভিত্তিতেই উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন যে অনেকে বলছেন যে এটা ফোর শক অ্যান্ড আফটার শক, কিন্তু উনি তো একটু মোটামুটি আমাদেরকে এশিওর করার চেষ্টা করলেন যে 5.7 হওয়ার পরে যখন ওয়েন ইট ইজ 3.3 অর 4 পয়েন্ট সামথিং, তখন ধরে নেওয়া যায় যে মেইন শকটা হ্যাজ বিন ওভার এবং এটাকে আফটার শক হিসেবে ধরে নেওয়া যায়, গ্র্যাজুয়ালি ইট ইজ বিং ইজিং আউট। হ্যাঁ, এটা ধরে নেওয়া যায় ওনার কথা যদি আমরা ভালো বুঝে থাকি। আপনি এই ব্যাপারে কি বলবেন? এটা হিস্টোরিক্যালি যদি আপনি চিন্তা করেন যে একটা বড় শকের পরে ছোট শক যখন আসতে থাকে বা শকের মাত্রাটা কমতে থাকে ধীরে ধীরে, তখন হয়তো বা ভাবা যাইতে পারে যে ইটস সেটেলিং ডাউন, কিন্তু মানে এটাকে একেবারে শিওরলি বলা যায় না যে এটা আসলে সেটেল ডাউন করতেছে। রাইট, এটা কোনোটাই শিওরলি বলা যায় না। আর একটা ব্যাপার, এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে নিশ্চয়ই আপনারা বিশেষজ্ঞ ভালো বুঝবেন, কিন্তু বাংলাদেশে তো এ ধরনের ম্যাসিভ মেজর ডিজাস্টার, আর্থকুয়েক রিলেটেড ডিজাস্টার তো আমরা এক্সপিরিয়েন্স করি নাই এখনও, মানে আমাদের এই জেনারেশনের মধ্যে করি নাই। সে কারণে আমাদেরকে যত কেতাবিভাবে যতই পরীক্ষা বলা হোক না কেন, ড্রিলের কথা বলা হোক, কিন্তু যেহেতু আমরা এটা এখনও এক্সপিরিয়েন্স করি নাই, সেহেতু এটাকে আসলে অনেক বলার পরেও কিন্তু এটা মানুষের মধ্যে ঢোকানো কিন্তু কঠিন। আপনি বলছেন যে মানুষ কিভাবে দৌড়াবে, কোথায় আশ্রয় নিবে, বিষয়টা আসলে যতই বলা হোক না কেন, এটা প্র্যাকটিক্যালি যতক্ষণ পর্যন্ত না কেউ এক্সপিরিয়েন্স না করে ডিজাস্টার, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি এটা না করে, ততক্ষণ পর্যন্ত এটা আসলে বোঝা মুশকিল। যেমন আমরা ঘূর্ণিঝড় এক্সপিরিয়েন্স করেছি, বন্যা এক্সপিরিয়েন্স করি, আমরা এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার মুখোমুখি হয়েছি, বাট আর্থকুয়েক তো আমরা এখনও ওই ধরনের ম্যাসিভ, যেগুলোর কথা আপনি রেফারেন্স হিসাবে বলেছেন শাকিল সাহেব, সেগুলো তো আসলে বাংলাদেশের ভূখণ্ডে এখনও মানে আসে নাই সোফা। জি, আচ্ছা জহির সাহেব, আমি কথা বলি আপনাকে ড্রিল আপনি বলেন, আপনার স্কুল জীবনে প্রাইমারি লেভেলে আপনি কি কোনোদিন শিক্ষা লাভ করেছেন? আমি করেছি।
সেকেন্ডারি লেভেলে আমরা করেছি, টার্সিয়ারি লেভেলে আমরা করেছি। আপনি যে 71 টেবিল টেলিভিশনে আপনি বসে রয়েছেন, সেখানে কি আমরা কোনোদিন ড্রিল করেছি? আমি যে বাসায় বসে রয়েছি, আমি কি ড্রিল করেছি? তাহলে আমাদের দুর্বলতাটা তো এই জায়গায় রয়েছে, যে আমরা না করি তাহলে তো আপনার শক হবো, প্যানিক হবেই আমরা। না, এটা ঠিকই বলেছেন, না এটা আপনি অত্যন্ত যথার্থ বলেছেন, কিন্তু আমি বলছি যে আমাদের মানে ক্যাপিটালের যে ডেনসিটি, যে ধরনের আমাদের বিল্ডিং কোড, যে ধরনের অবস্থা আমাদের এখানে, এই ধরনের একটা ডিজাস্টারের কনসিকোয়েন্স তো আমরা আসলে শুধু অনুমানই করতে পারি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এটাকে মানে জি আমিও দেখি নাই, আমার বাপও দেখে নাই, আমার বাপের কাছ থেকেও শুনি নাই যে আর্থকোয়েক কি পরিমাণ হতে পারে, এবং আমার দাদার কাছেও শুনি নাই। তার মানে 5th জেনারেশনের কিন্তু এরকম বড় ডিজাস্টারের একটা এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, এটা জহির ভাই বলছিলেন। আমাদের জন্য খুবই হলো একটা দুর্বল জায়গা, যেটাকে হলো যে বাঘ আসলো, যেদিন আসবে বিরাট আকারে আসবে। আমাদের কিন্তু আননোন ফিয়ার এই জায়গায় রয়েছে, এবং এটাকেই আমরা কিন্তু ক্যাপিটালাইজ করে আমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছি না। আরে কি হবে, আইডিওলজিক্যাল বিলিভের উপরে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি, সেটাই। আচ্ছা, গহর নাইম ওয়ারা কি যুক্ত আছেন আমাদের সঙ্গে? আর একটা জিনিস আমি একটু আপনাকে কারেক্ট করে দিতে চাই, নঈম ভাইয়ের নামটা কিন্তু গহর রিজভী বলছিলেন আপনি, নামটা একটু কারেক্ট করতে হবে। হ্যাঁ জি জিজ্ঞেস করেন যে নঈম ভাই, আপনি আমাদের ডিজাস্টার প্রিপারেশন সম্পর্কে বলছিলেন, কিন্তু আমরা তো আসলে ভূমিকম্পের জন্য বা মানে এই ধরনের ম্যাসিভ কিছু তো এক্সপিরিয়েন্স করি নাই, সে কারণে আমরা একটু কিনা মানে একটু রিল্যাক্স কিনা যে আমাদের প্রস্তুতি বা ড্রিলের কথা যে শাকিল ভাই বললেন, সেই ধরনের প্রস্তুতি আর আমাদের সামর্থ্য আছে কিনা এই ধরনের একটা ম্যাসিভ ডিজাস্টারকে কনফ্রন্ট করা, মোকাবেলা করা অথবা নিজেদেরকে সেফ রাখা। খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে সামর্থ্য জিনিসটা তো খুব আপেক্ষিক। সামর্থ্য বলতে আমরা যদি সরঞ্জাম বুঝি, বড় বড় হাতিয়ার বুঝি, সেটা একটা, কিন্তু আমাদের যেটা সম্পদ আছে, জনসম্পদ যেটা আছে, সেটা ব্যাপক। এটার উপর আমাদের নির্ভর করতে হবে। আমরা জানি না যে আমার কতটা ক্ষমতা আছে। যেমন ধরেন আজকে মজার ব্যাপার, যে 24 ঘন্টা পরে এই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটা নোটিশ জারি করেছে যে যেখানে যেখানে ভূমিকম্প হয়েছে তথ্যগুলো আমাদের কাছে পাঠান। এটা কেন তাদের এটা করতে হবে? এটা তো স্বাভাবিকভাবে সাথে সাথে তাদেরকে জানানো হতো। এমনকি নরসিংদীর যে রিপোর্ট, ক্ষয়ক্ষতির রিপোর্ট, এটা আসতে 24 ঘন্টার বেশি সময় লেগেছে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে। সরকারের কাছে কখন গেছে আমরা জানি না, কিন্তু এটা হলো অবস্থা। এটাকে আপনি কি বলবেন? এটাও তো দুর্যোগ ব্যবস্থাপনার একটা বড় অংশ, যে সঠিক তথ্যটা সঠিক সময় আসা। কেন আমাকে চিঠি লিখে আবার বলতে হবে বা নোটিশ জারি করতে হবে যে আপনারা দেন? তার মানে কালকে সবাই বন্ধ ছিল, শুক্রবারের দিন ছিল, কেউ অফিসে ছিল না। এমন একটা সিস্টেম আমাদের গড়ে তুলতে হবে যে একটা ক্রাইসিস হলে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, এমনি যারা দায়িত্বে আছে তারা নিজেরা অফিস করবে এবং তারা যোগাযোগ করবে নিজেদের মধ্যে, জানাবে মানুষকে। এইটা আমাদের একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। একটা সিঙ্গেল কমান্ড সিস্টেম চালু করতে হবে, যেটা অনেকবার কাগজে কলমে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত হয় নাই। সেটা আমাদের একটা বড় সমস্যা। এবং মানুষকে যদি ইনভলভ না করি, আপনার জনগণকে ইনভলভ না করলে এই ধরনের দুর্যোগ, কোনো ধরনের দুর্যোগে মোকাবেলা করা সম্ভব না। এমনকি সামান্য বন্যাও আমরা মোকাবেলা করতে পারবো না যদি না মানুষকে আমরা ইনভলভ করি এটার সাথে। এখন কোন মানুষকে করবেন, স্বেচ্ছাসেবক কারা হবে, এগুলোর ব্যাপারে অনেক কাজ হয়েছে, কিন্তু এগুলো আমাদেরকে ধীরে ধীরে করতে হবে। নঈম ভাই, জাস্ট একটা কুইক কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এখানে শাকিল নিয়াজ ভাই বলেছেন যে এই ধরনের মানুষের অ্যাওয়ারনেসের লেভেলে মানে প্রাকৃতিক দুর্যোগ, আসলে ভূমিকম্পের মতো দুর্যোগ কিভাবে মোকাবেলা করা সম্ভব, যখন দেখেন যে সব মানুষ ভূমিকম্পের ঠিক পরপরই আমরা রাস্তায় নেমে এলাম এবং সবাই রাস্তার মধ্যে জড়ো হয়ে উপরের দিকে তাকিয়ে আছি, বা মানে একটা পিকনিক মুড হয়ে যায় আর কি। এরপরে আতঙ্ক আছে, একই সঙ্গে সবাই সেখানে। তো এই ধরনের অ্যাওয়ারনেস লেভেল নিয়ে বাংলাদেশে বড় ধরনের কোনো দুর্যোগ ভূমিকম্পের মতো মোকাবেলা করা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব, ছোট বড় বলে কোনো কথা না। এটা আমাদের আসলে পাঠ্যক্রমের ভিতরে, আমাদের জীবন চর্চার ভিতরে এইটাকে আনতে হবে। এটা যদি আমরা না আনতে পারি তাহলে পরে কোনোদিনই আমরা এটা পারবো না করতে। ধরেন আমরা শুধু ভূমিকম্প নিয়ে কথা বলছি, ভূমিকম্পের চাইতে অনেক বড়। ঢাকাতে একসাথে 4টা বিল্ডিং এ আগুন লাগতে পারে। আমাদের ইন্দোনেশিয়ার মতন হইতে পারে যে আমরা যেভাবে গ্রাউন্ড ওয়াটার উঠে ফেলতেছি, গ্রাউন্ড তো ফাঁকা হয়ে গেছে, ইন্দোনেশিয়া একসাথে 10টা বিল্ডিং অল অন সাডেন মাটির তলায় চলে গেছে। সেরকম ক্রাইসিস হতে পারে।
শুধু রানা প্লাজার কথাই ধরেন, এটাও তো একটা বড় কোপ দুর্যোগ না ওখানকার জন্য, এবং সমস্ত দেশের সব এবং ঢাকার আশেপাশে সব ফায়ার ব্রিগেড এটার সাথে যুক্ত হয়ে কাজটা করতো। ওই সময় যদি ঢাকাতে আর 2 জায়গায় আগুন লাগতো তাহলে কি হতো? মানে আমরা কোনো বড় ক্রাইসিস দেখি না, অতএব বড় ক্রাইসিস না দেখলে আমরা এটা ম্যানেজ করতে পারবো না, এই ধারণাটা ভুল। এটা আমরা এমন একটা জায়গায় আছি যেখানে আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো, অন্য দুর্যোগগুলো যেমন আসছে, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, এটা তো আমরা অনেকদিন থেকে শুনে আসছি, এবং এটা হলে কি ধরনের হবে তাও প্রেডিক্ট করছে মানুষজন। কেউ বলেছে যে পুরান ঢাকাকে আমাদের পরিত্যক্ত ঘোষণা করতে হবে, এসব বলে টলে মানুষকে আমরা, কিন্তু ওই মানুষগুলোকে দিয়ে যে উদ্ধার কার্য চালানো সম্ভব, ওই মানুষগুলোকে দিয়ে যে একটা তথ্য আনা সম্ভব, ওই মানুষগুলোকে দিয়ে যে ধরুন কষাইটুলিতে যে গ্রিলটা ভেঙে পড়লো, এটা তো ওখানকার স্থানীয় কমিটি দেখতে পারত যে এই ধরনের ভুল জায়গায়, এখন তো গ্রিল কিনতে পাওয়া যায়, বানাতে হয় না, তারা গিয়ে কোনো মতে একটু লাগাই দিয়ে আসে, এগুলো পড়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের স্থানীয় সরকারের সাথে যারা আছে তাদেরকে ইনভলভ করে এটা করতে হবে। আমরা স্থানীয় সরকার শুনলে পরে মনে করি এটা খুব খারাপ জিনিস, এটা অত খারাপ জিনিস না, তারা তো জনগণের কাছে দায়বদ্ধ আছে, এবং তাদেরকে সেই দেশের দুর্যোগ ব্যবস্থাপনা তত বেশি শক্তিশালী যেখানে স্থানীয় সরকার ভালো করে ইনভলভ হয়েছে। আমাদের যদি ওয়ার্ড গুলাকে আমরা এইভাবে সাজাইতে পারতাম, এই দুর্যোগ ব্যবস্থাপনার সাথে তাদেরকে যুক্ত করতে পারতাম, তাহলে আজকে আমরা অন্য চিত্র দেখতাম। এটা এত আমাদের হতাশ হওয়ার কোনো কারণ ছিল না। জনগণকে কনফিডেন্সে নিয়ে আসতে হবে, এবং জনগণের যারা প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি আছে তাদেরকে এটার সাথে যুক্ত করতে হবে। প্রফেশনাল যারা আছেন তাদেরকে প্রফেশনাল অর্গানাইজেশন গুলোতে সঠিক জায়গায় রাখতে হবে। আপনি কি জানেন দমকলে যারা কাজ করে, ফায়ার ব্রিগেডে কাজ করে, এরিয়ার অফিসার, তারা কোনোদিনই এইটা ডিরেক্টর জেনারেল হতে পারবে না, সেই ব্যবস্থা করা আছে। তাহলে তারা কিসের জন্য কাজ করবে? এইগুলো আমাদের ফল্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ফল্ট আছে, এই জায়গাগুলোতে আমাদের কাজ করা খুবই জরুরি। আমরা এই আলোচনাটা এখানেই শেষ করতে চাই। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, পলিটিক্যাল বিষয়ে আলোচনা না করলেই নয় আজকে। গহর নঈম ওয়ারা, মেজর শাকিল নেওয়াজ এবং উপল শাহরিয়ার, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরছি ৭১ জার্নালে রাজনীতির কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে দেখে নেব ৭১ টেলিভিশনের সর্বশেষ আর আগামীকাল যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে সেই পত্রিকাগুলো কি শিরোনাম করেছে। শুরুতেই যুগান্তর, সামনে বড় ভূমিকম্পের আভাস, ঢাকা ঘিরেই বিপদের শঙ্কা। আমাদের সময়, বড় মাত্রার ভূমিকম্পের ধকল সইতে পারবে না রাজধানী। দ্য ডেইলি স্টার, 5.7 kills 10। দৈনিক ইনকিলাব, রেড জোনে ঢাকা, 30 ঘন্টার মধ্যে 4 বার ভূমিকম্প, কেন্দ্রস্থল রাজধানীর আশপাশ। ডেইলি টাইমস অব বাংলাদেশ, কাস্টোডিয়াল ডেথস, এইমড রিফর্ম প্রমিসেস। এই ছিল আগামীকাল যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছচ্ছে তারা কি শিরোনাম করেছে। আজকে একটি খবর নিয়ে একটু আলোচনা করতে চাই। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হতে পারে, জামায়াত আমিরের এরকম মন্তব্য ঘিরে একটা হেডলাইন করেছে BDnews24.com। অন্যান্য পত্রিকাও আছে, ৭১ টেলিভিশনেও খবরটি গেছে, সেটা নিয়ে একটু কথা বলবো। পলিটিক্যাল বিষয় আরও কয়েকটি আছে, সেটা নিয়ে যদি একটু যুক্ত করে নিই। ব্যারিস্টার ডক্টর নাজিম মোমেন, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, পাবনা ১, এবং আজিজুল বাড়ি হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। আপনাদের স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। ডক্টর নাজিম মোমেন, যদি একটু এটার ব্যাখ্যা দেন, মানে কিভাবে নির্বাচনী জেনোসাইড হওয়ার সম্ভাবনা যদি একই দিনে গণভোট হয়? এখানে দুইটা দিক আছে। থ্যাংক ইউ আমাকে আজকে ডাকার জন্য। একটা হলো যে আমরা ভোটারদের কাছে কি মেসেজ দিচ্ছি। ভোটাররা তো একটা কারণে ভোট দিতে আসবেন, সেখানে দেখা যাচ্ছে যে এখানে দুইটা বিষয় চলে আসছে। একটা হলো জুলাইয়ের ব্যাপারে, জুলাই সনদের ব্যাপারে হা কিংবা না, এই বিষয়টা এর আগেও আমরা ডিসকাস করেছি যে এখানে অনেকগুলা পয়েন্ট আছে, 4টা বিষয় মতামত দিতে বলা হয়েছে, সেখানে ভোটাররা ভেবেচিন্তে বলবেন। আর আমাদের সময় হলো আগামী 2 মাস, এর মধ্যে আপনার মূলত ভোটাররা তাদের কাছে যে মেসেজগুলো যাবে, মূলত যেহেতু এই রাজনৈতিক দলগুলো তারা পরস্পর কম্পিট করছে ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের মধ্যে তো টেন্ডেন্সি যেটা থাকবে যে ইলেকশন কেন্দ্রিক মেসেজগুলো প্রচার প্রপাগান্ডা চালাবে। তো এক্ষেত্রে দেখা যাবে যে জুলাইয়ের সনদের বিষয়টা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। এইটা এক ধরনের
জেনোসাইড কিংবা রূপক অর্থে বলা যায় যে এটা কিলিং করা হচ্ছে ইস্যুটাকে। মানে এটা কি ইস্যুটাকে কিলিং নাকি মানে জেনোসাইড তো একটা ভয়ঙ্কর শব্দ, ইস্যুটাকে কিলিং করা হচ্ছে এটা রূপক অর্থে বলেছেন। এরপরে যেটা থেকে যায় যেহেতু আমার মানে একটু জহিরুল আলম, মানে এটাতে আপনি কি সন্তুষ্ট যেটা রূপক অর্থে বলা যায় এরকম? এটা আসলে খুবই এক্সাজারেটেড একটা মানে কি বলবো যে মেটাফোর আমার মনে হয় আর কি। যেভাবে উনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন তাতে সন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ নেই, কারণ আসলে উনি কি বুঝাতে চেয়েছেন ডক্টর শফিক এটা উনি ভালো বলতে পারবেন, বাট ইট গিভস এ ভেরি কি বলবো যে অ্যাবনর্মাল সিগন্যাল এই অর্থে, কারণ নির্বাচনের দিন গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তটি দিয়েছে সেই সিদ্ধান্তটির প্রেক্ষিতে এখন দুটো দলেরই, জামাত থেকে যেরকম একটা এক্সট্রিম একটা রিয়াকশন এসছে, এবং যদিও এই বক্তব্যটা আসলে ইন্টারপ্রেট করতে গেলে এটা কিভাবে ইন্টারপ্রেট করবে আমি জানি না, কিন্তু একই সঙ্গে বিএনপিও কিন্তু ওই একই দিনে গণভোটের প্রশ্নের যে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, 4টা প্রশ্ন পিপল বা ভোটার্স উইল বি গেটিং কনফিউজ যে আমি আসলে আমার কোনটার ব্যাপারে আমার কি সিদ্ধান্ত, এবং এটার ব্যাপারে তাকে সেন্সিটাইজ করা আগে থেকে এটা একটা কঠিন কাজ, যেটা উনিও কিছুটা ইঙ্গিত দিলেন যে ভোটের সময় তো ভোটের প্রায়োরিটি নিয়েই ভোটারদেরকে কনভিন্স করার জন্যই মানুষ ব্যস্ত থাকবে, ওই ইস্যুগুলো নিয়ে আর কতটা আলোচনা হবে, তার প্রেক্ষিতে তাকে কতটা এডুকেট করা যাবে ভোটারদেরকে, এবং তার প্রেক্ষিতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ওই 4টা প্রশ্নের উপরে কি উত্তর দিবে, ইট উইল বি এ ভেরি জাইগান্টিক কি বলবো রেসপন্সিবিলিটি ফর এ ভোটার, বিশেষ করে সাধারণ ভোটারদের জন্য। না না সেটা ঠিক আছে, কিন্তু দি ওয়ে আমার মনে হয় যে শব্দ যেটা ব্যবহার করা হয়েছে এটা ডেন্সিটি, এটার ইন্টেন্সিটি, এটার গ্র্যাভিটি ইটস মাচ মোর হায়ার, কারণ এটা উনি একটা অ্যাপ্রিহেনশন থেকে একটা 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 গভীর একটা আশঙ্কা থেকে হয়তো কথাটা বলেছেন, না হলে জেনোসাইড শব্দটা ওনার মানে ভোটিং জেনোস কিভাবে আসে আর কি, নির্বাচনী জেনোসাইড কিভাবে আসে এটা আসলে খুব একটা বোধগম্য হয়নি। যাই হোক, হয়তো বা আপনি যতটা চেষ্টা করলেন ওনার পক্ষ থেকে হয়তো এর কোনো ব্যাখ্যা পরে আমরা পাবো। জি, আপনাকে গোটা জিনিসটা কনটেক্সটের মধ্যে আনতে হবে, এটা কিন্তু যেভাবে জাস্ট আউট অফ কনটেক্সট এটাকে নিয়ে আসা হয়েছে, এটাকে তো আপনি ওভাবে ব্যাখ্যা করতে গেলে তো বড় ওই ব্যাখ্যা দিতেই হবে। এখানে আগে পিছে কিন্তু অনেক কথা ছিল, এগুলোকে বাদ দিয়ে জাস্ট খালি একটা বাক্যকে নিয়ে এটাকে হেডলাইন করা হয়েছে, যার কারণে ব্যাখ্যার প্রয়োজন পড়লো আর কি। জি, আজিজুল বারী হেলাল, মানে এই ব্যাখ্যায় কি আমরা সন্তুষ্ট বা আপনারা সন্তুষ্ট? দেখুন, আমি বলতে চাই যে শব্দটা ব্যবহার করা হয়েছে জেনোসাইড, এটা খুবই কঠিন শব্দ এবং এটা আবার আপত্তিকর শব্দ, কারণ জেনোসাইড 71-এ একবার হয়েছে এটা আমরা জানি, আবার 24-এর কাইন্ড অফ জেনোসাইড আমরা বলতে পারি, 17 বছরে কাইন্ড অফ, কিন্তু 71-এ একটা জেনুইন জেনোসাইড হয়েছিল। এখন আপনার আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের দিন জেনোসাইড হবে, দুটো অর্থ ধরা যায়, যে জেনোসাইড হবে কি প্রকৃতপক্ষে লোকজনকে হত্যা করা হবে, নাকি ভোটের জেনোসাইড হবে, অর্থাৎ ভোট আর কখনো হবে না, দুটোই তো আপত্তিকর। তা আমি মনে করি যে এই সমস্ত শব্দ ব্যবহার করে বা এই সমস্ত কথাবার্তা বললে আমাদের যে অভ্যুত্থানের মূল যে চেতনা ছিল, যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি আপনার পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, এবং সেই জিনিসটা কিন্তু আমাদের নষ্ট হবে এবং আমাদের গণ অভ্যুত্থানের যে উদ্দেশ্য সেটাও বেহাত হয়ে যাবে। সুতরাং জামাতে ইসলামের প্রধান তিনি এমন একটি শব্দ ব্যবহার করলেন যে আমাদের যে নির্বাচন নিয়ে সংশয় ছিল সেটা যতই কেটে যাচ্ছে, কিন্তু আজকের শব্দ ব্যবহার করার ফলে মনে হচ্ছে যে নির্বাচনের দিন একটা তুমুল হত্যাযোগ্য হবে। আর যদি সেটা উনি মিন না করেন, তাহলে তিনি মিন করেছেন যে ভোট হবে না, তাহলে তো দুটোই আপত্তিকর। ভোট কি তাহলে কখনোই বাংলাদেশে হবে না? তাহলে তো আমাদের 24-এর চেতনা বেয়াত হয়ে গেল। সুতরাং আমি বলছি যে এই সমস্ত শব্দের ব্যবহার বা এই সমস্ত বক্তব্য না বলে আমরা আমাদের রাজনৈতিক স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে নির্বাচনটা যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অ্যাকসেপ্টেবল টু অল হয় সেই দিকে আমাদের আলোচনা করা উচিত। নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, জেনোসাইড হবে, তারপরে এইগুলো বলা ঠিক না। আর ভোটের দিন গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একসাথে হবে, সেইটা কিন্তু ঐক্যমত কমিশনে মেজরিটি দল এই কথাটা বলেছিল, যে আপনার জামাত সহ 8টি দল বাদে আর সবাই কিন্তু ইভেন এনসিপিও কিন্তু এটা বলেছিল। অর্থাৎ মেজরিটি বেসিসে আপনার গণভোটটা একই সাথে হচ্ছে, এবং এর পেছনে কারণ দেখানো হয়েছিল যে ইকোনমিক একটা সাশ্রয় এবং ভোটার টার্ন আউট
দেখেন আপনি যদি গণভোটটা আগে করেন তাহলে কিন্তু ভোটার টার্ন আউট খুবই কম হবে, কারণ একটা গণভোটের জন্য আপনার যেই লোক ঢাকায় বসবাস করে তিনি যদি দিনাজপুরের ভোটার হয় তিনি ওই গণভোটটা দেওয়ার জন্য দিনাজপুরে যাওয়ার অ্যাট্রাকশন ফিল করবে কিনা। কিন্তু যখনই আপনার ক্যান্ডিডেট হবে, মার্কা হবে, তখন কিন্তু সবাই একটা প্রলুব্ধ হয় ভোটটা দেওয়ার জন্য। এই জন্য একই দিনে ভোট হলে আপনার ভোটার টার্ন আউটের একটা ব্যাপার আছে। গণভোটে যদি ভোটার টার্ন আউট কম হয় তাহলে তো প্রকারান্তরে ফ্যাসিবাদের কিন্তু একটা জয়ধ্বনি হবে, আমাদের জুলাই সনদের তাহলে পক্ষে লোকের সংখ্যাও কম হবে। এই জন্য গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে দেওয়া হয়েছে। এটা তো একটা সেটেল বিষয়, মানে এটা নিয়ে আর কথা বলার সুযোগ কম আছে, কারণ যেহেতু হতেই যাচ্ছে। কিন্তু আপনি যে প্রশ্নটা তুলেছেন আমি একটু যদি খুবই আপত্তিকর এই বক্তব্যটা তো আরেকটু যদি ক্লিয়ার করেন, কারণ উনি বলছেন যে এটা কি ইলেকশনের দিনে হত্যাযোগ্য হবে নাকি ইলেকশন মানে বন্ধ করে দেওয়া হবে, মানে দুটোই তো আসলে কথা কিন্তু তিনি একবারও বলেন নাই। তিনি হায়লাল ভাই যেটা বললেন ইলেকশনের কথা কিন্তু তিনি বলেছেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তৈরি করতে হবে, যথাসময়ে নির্বাচন হতে হবে, তা না হলে সংকট তৈরি হবে, এই কথা তিনি বলেছেন। তারপরে জেনোসাইডের কথাটা যেটা বলেছেন নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হতে হবে সেটা বলেছেন, এটাকে মিন করেছেন যে গণভোটের জেনোসাইড হবে, এখানে হত্যাকাণ্ড হবে এরকম কথা তিনি গণভোট হবেই না, তাই তো জেনোসাইড জেনোসাইড হচ্ছে, গণভোটকে এখানে স্যাক্রিফাইস করে ফেলা হচ্ছে, এইটা বলা হয়েছে। না, গণভোটটা আপনি দেখেন, গণভোটটা যদি ইলেকশনের দিন হয় তাহলে ভোটের টার্ন আউট তো ভালো হবে, তাহলে জেনোসাইড হবে কেন? ওদিনকে তো সেদিন টার্ন আউটটা হচ্ছে কিসের জন্য? টার্ন আউটটা হবে হলো যেহেতু আমরা 2 মাস নির্বাচনী প্রচারণা করব, নির্বাচনী প্রচারণার জন্য দলগুলো অলরেডি মাঠে নেমে গিয়েছে, সেখানে আপনার গণভোটের ইস্যুটাই তো একেবারে মাঠে মারা যাচ্ছে। এই মাঠে মারা যাওয়াটাকে বোঝাতে যে আপনি ওয়ার্ডের সিলেকশনটাকে অনেক ক্রিটিসাইজ করতে পারেন, এই মাঠে মারা যাওয়াটাকে বোঝাতে যে জেনোসাইড বলা হয়েছে না। কিন্তু বেশি মানুষ যদি গণভোটে ভোট দেয়, মানে বেশি মানুষ যদি গণভোটে ভোট দেয় তাহলে এটা মাঠে মারা যাবে কেন? সেটাই তো ভালো হবে। যাচ্ছে কারণ মানুষ তো যাচ্ছে আসলে জাতীয় নির্বাচনে ভোট দিতে। এমনও হতে পারে যে মানুষ শুধু গণভোটে ভোট দিতে গেছে, গিয়ে জাতীয় নির্বাচনটা দিয়ে আসলো, এরকম লোকও তো থাকতে পারে। জাতীয় নির্বাচনের প্রচারণা হবে, গণভোটের বিষয়টা অলরেডি আমাদের যেটা দেখছি আমরা, বিএনপির ভাইরা তো স্বীকার করছেন, আজিজুল ভাই, হেলাল ভাই আমাদের লাস্ট যে টকশো ছিল সেখানে তিনি বললেন এটা অনেক একটা কমপ্লেক্স করে ফেলা হয়েছে, 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, এটাকে মানুষকে সচেতন করতে হবে। কিন্তু আপনি 2 মাসে যদি জাতীয় নির্বাচনের ডামাডোলের ভিতরে আমরা পড়ে যাই, আপনি কখন মানুষকে এই বিষয়ে সতর্ক ধরেন 1 বছর ধরে তো যখন এই যে 1 বছর ধরে ঐক্যমত্য কমিশনে আলাপ হয়েছে, প্রতিদিনই তো এগুলো আসলে গণমাধ্যমে এসেছে, মানুষের সামনে এসেছে, আলোচনা হয়েছে, আপনার পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে ডিবেট করেছেন, সেগুলো তো মানুষ আসলে অলমোস্ট আমার মনে হয় যে মানুষ এগুলো জানে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে জামাত এবং বিএনপি যারা এখানে অংশগ্রহণ করেছেন তারাই তো মনে হচ্ছে কনফিউজ। দেখেন বিএনপির লিডারশিপ কিন্তু বলছে, একজন বললেন না আমরা গণভোটে না ভোটের কথা বলবো, কে বললেন? জয়নুল আবেদিন ফারুক না কে বললেন? না, বলতেই পারেন, মানে কারো যদি মনে হয় যে তিনি না দেবেন না দেবেন। পরেও করার পর আমাদের বন্ধুরা বলছেন তারা না ভোট দিবেন, দিতে পারেন না, মানে কাউকে হ্যাঁ দিতে তো আপনি বাধ্য করতে পারেন না, কেউ যদি না দিতে চায় না দেবে। আমার পয়েন্ট যেটা ভাইয়া সেটা হলো যে রাজনৈতিক দলগুলোই যদি কনফিউজড হয়, জনগণ কি পরিমাণ কনফিউজ সেই বিষয়টা তো মাথায় আনতে হবে। আমি বলছি না এটা সলভেবল না, কিন্তু একই সাথে জাতীয় নির্বাচনের ইস্যুটা চলে আসার কারণে মানুষ এই জাতীয় নির্বাচনের কারণে গণভোটের বিষয়টা অনেকটাই চাপা পড়ে যাবে, সাবসাইড হয়ে যাবে। সেক্ষেত্রে ধরেন বিএনপিও বলছে যে এরকম 4টা প্রশ্ন দিলে ভোটাররা মানে কনফিউজ হয়ে যাবে, আপনারাও বলছেন যে নির্বাচনী জেনোসাইড হয়ে যাবে যদি গণভোটাররা নির্বাচন একসঙ্গে হয়, তাহলে এই জায়গায় মানে এত ঐকমত্যের চেষ্টা করা হলো, তো এই জায়গায় একটা ঐকমত্য হয়ে যাক না, যে আপনার ইলেকশনের পরে যখন সংসদ গঠিত হবে তারপরে আপনার একটা গণভোট দেন, যে এরপরে জনগণ কি বলে দেখেন। ইলেকশনটা হবে কিসের ভিত্তিতে? আপনার এই যে এখন তত্ত্বাবধায়ক সরকারের ইয়েটা পাশ হলো, এখানে দেখেন রায়টা পাশ হলো গত 20 নভেম্বর, সেখানের আলোকে তো আপনার যেটা দেখা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক রিস্টোর্ড হয়ে একটা সংসদ ডিজলভ হওয়ার 3 মাসের মধ্যে ইলেকশন হতে হবে। আপনার 3 মাস পার হয়ে 1 বছর চলে গেছে। আর যে এই সংসদ এই সরকার যে তত্ত্বাবধায়ক তো আপনার পরবর্তী নির্বাচনের জন্য গঠিত হবে, এক্স্যাক্টলি, তো পরবর্তী ইয়েতে। তাহলে এখন কি হচ্ছে?
এখনকার যে নির্বাচনটা হচ্ছে এখানে সংবিধানের তো কোনো ভিত্তিই নেই। এখানে তাহলে যদি আপনার গণভোটে যদি না জিতে যায় তখন কি হবে পরিস্থিতি? না জিতলে যেটা হবে সেটা হলো আপনার তখন এই সংবিধানের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না? না, কিছু বিষয় তো ঐক্যমত্য হয়েছে, তাহলে তো হয়ে গেল। যে সমস্ত তাহলে তো আর ওই মানে আগে পরে বা ওই দিন এর কিছু আসে যায় না, ম্যাটার করে না। ভাই অনেক কিছু আসে যায় যেটা মানে আপনার লিগ্যাল কিছু কোশ্চেন চলে আসছে। আপনার গণভোটে যদি আগে না চলে আসতো তারপরে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোকে একমত হয়ে একটা নতুন পথে আসার সুযোগ ছিল। এখন আপনি সেটাও দিচ্ছেন না। এখন আপনার গণভোট হবে, একই সাথে সংসদ হবে, নির্বাচন হবে। আপনার এই সংসদে একটা হাইব্রিড সংসদ হচ্ছে, সেখানে আপনার এই অর্ডিন্যান্স অনুযায়ী গণপরিষদ আছে, গণপরিষদের রোলটা তাদেরকে প্লে করতে হচ্ছে, কিন্তু এটার কোনো গণভিত্তি নেই। আপনি যদি এই যে অর্ডিন্যান্সটা হয়েছে গণভোটের সেটা দেখেন, সেখানে কিন্তু সংবিধানের কোনো ধারাকে কোট করা হয় নাই। আই এম রিপিটিং, কোনো ধারাকে কোট করা হয় নাই। গণভোট নর্মালি যেটা হয় সংসদের আর্টিকেল কি বলে সংবিধানের সাধারণত 93 ধারা খুব সম্ভব আর্টিকেলের সংবিধানের 93 ধারাকে কোট করা হয়, এখানে কিন্তু করা হয়নি। আপনার এই গণভোটটা সংবিধানের আন্ডারে হচ্ছে না, কারণ এইটাকে জনগণের যে অভিপ্রায় আছে এইটাকে একটা আনুষ্ঠানিক কিংবা লিগাল ভিত্তি দেওয়ার, আইনি ভিত্তি দেওয়ার জন্য এই গণভোটটা হচ্ছে। তার আন্ডারে আপনার ইলেকশনটা হলে ভালো হতো, সেটা আমাদের পয়েন্ট ছিল। এখন আমরা একটা যে আইনি সংকটের মধ্যে দিয়ে পড়তে যাচ্ছি, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হওয়ার কারণে এই যে লিগাল প্রবলেমটা, এটা অনেকে বুঝতে পারছেন না। ভবিষ্যতে আমি গত ইয়েতেও বলেছিলাম যে আমাদের পঞ্চম সংশোধনী হওয়ার পরে 20 বছর পরে, 20 বছরের বেশি সময় পরে একটা মামলা হলো মুন সিনেমার মামলা। এই মামলার কারণে পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল। এখন আপনার আগামী 20 বছর পরে আরো একটি সাংবিধানিক সংকট আজকে আমাদের ইনডিসিশনের কারণে কিংবা রং ডিসিশনের কারণে না হোক, এইটা আমরা চেয়েছিলাম। কিন্তু আনফরচুনেটলি রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে। আলটিমেটলি সাফারার হবে জনগণ। জি, একটা বিরতি নিয়ে ফিরি, একটা বিরতি নিয়ে আলোচনায় আসি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা আলোচনায় ছিলাম, একটু রাজনৈতিক আলোচনায়। জহিরুল ইসলাম, আপনি বিরতির আগে একটি প্রশ্ন করতে চেয়েছিলেন, আপনাকে থামিয়েছিলাম সে সময়। না, আমি হেল ভাই কথা শুনতে চাচ্ছিলাম, কারণ ভাই বলছিলেন যে একটা বড় ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে যদি মানে গণভোটের এই প্রশ্নটি মীমাংসিত না হয় আগে। যে আমি একটু বলি যে গণভোট যদি আগের দিন হয় তাহলে কি সাংবিধানিক সংকট হবে না? গণভোটের জন্য যে আইনটা হয়েছে এখনো প্রকাশ হয়নি, যদি এটা নিয়ে কেউ সংক্ষুব্ধ থাকে তাহলে তো তাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে। যেহেতু এখনো চ্যালেঞ্জ হয়নি তাহলে তো এটা নিয়ে আর কোনো শঙ্কা নেই, যখন চ্যালেঞ্জ হবে তখন এটা বোঝা যাবে। আর এখন বক্তব্য হলো যে গণভোটটা আসলে কেন হচ্ছে? গণভোটটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি বিশ্বাস করে না, তারা যে কমিটমেন্ট করছে যে আফটার দ্য ইলেকশন উই উইল লিড দ্য কান্ট্রি দ্য সাচ অ্যান্ড সাচ ওয়ে, এই ওয়েগুলোকে আমরা কেউ কাউকে বিশ্বাস করছে না। এই জন্য যে গণভোটের যে আপনার দফাগুলো ছিল প্রায় 48টাকে এখন আপনার শর্ট লিস্ট করে একটা প্রধান কোশ্চেনকে 4টা সাবসেকশন করা হয়েছে, অর্থাৎ সরলীকরণ করা হলো। এখন এই গণভোটের ফলে আমরা যদি ভোট জয়যুক্ত হয় তাহলে জনগণের উইলটা আমরা পালাম, জনগণের উইলটা আর পলিটিক্যাল পার্টির কমিটমেন্টস, ফলে সবাই এই জুলাই সনদটা মানতে বাধ্য হবে। কিন্তু কি প্রক্রিয়ায় জুলাই সনদ ইমপ্লিমেন্টেশন হবে তার নিয়ে কিন্তু অনেক কথা আছে। যেমন সংবিধানের যে মৌলিক সংস্কারগুলো হবে, সেই মৌলিক সংস্কারগুলো হলে কিন্তু আবার একটি গণভোটের প্রয়োজন হবে। আপনার এই গণভোট কিন্তু হচ্ছে শুধুমাত্র আস্থা এবং অনাস্থার জন্য, আস্থা তৈরির জন্য, অর্থাৎ নিশ্চয়তা তৈরির জন্য। কিন্তু আপনি যখন ওই যে সংবিধান পরিষদের কথা বলছেন, তার মানে যখনই মৌলিক সংস্কার কিছু করবেন সংসদে, সংবিধানের ওই আপকামিং সংসদে, তখন কিন্তু আরেকটা গণভোটের প্রয়োজন হবে। সুতরাং আমি যদি একটু আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, যে অধ্যাদেশটা হয়েছে সেই অধ্যাদেশের 7 ক যদি একটু কষ্ট করে দেখেন, সেখানে বলা হয়েছে যে এই যে সংসদে যে গণপরিষদ হবে
তাদের ক্ষমতার ব্যাপারে বলা হয়েছে। এই আদেশ জারির অব্যাহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠিত হইবে, যা সংবিধান সংস্কারের বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। এখানে গণভোটের কোনো প্রয়োজন হবে না। অ্যান্ড ফর ইওর ইনফরমেশন, যে গণভোটের কোনো বিধান আমাদের বর্তমান সংবিধানে নেই। সরি, আমি না, বর্তমান সংবিধানে গণভোট আছে কিন্তু ভাই। আপনি যখন 13 অ্যামেন্ডমেন্ট বলেন, এটাকে 15 অ্যামেন্ডমেন্টে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 15 অ্যামেন্ডমেন্টে যখন বাদ দিয়ে হলো, তখন আগে যে গণভোটের প্রথা ছিল সেটা চালু হয়ে গেল। অর্থাৎ শেখ হাসিনা 1911 সালে যে আপনার সংবিধান সংশোধন করে গণভোটটা, নতুন সংবিধান গণভোটটা বাদ দিয়েছিল, ওটা যখন বাদ হয়েছে শেখ হাসিনা 2011 সালের ওইটা, তখন আবার গণভোট চালু হয়ে গেল। এখন এই গণভোটটা করার জন্য একটা আইন করছে সরকার। সেই আইনটা যদি আপনি মনে করেন যে সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাহলে আপনার হাইকোর্টে যাওয়া উচিত। আমি আপনি আলোচনা করে তো এটা কিছু করতে পারবো না। কিন্তু আমাদের প্রয়োজন হলো এই আইনের এই বক্তব্য থেকে আমাদের প্রয়োজন হলো জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত করা, এবং জাতীয় নির্বাচনের পরে যেই সরকার গঠিত হবে সেই সরকার যেন জুলাই সনদ বাস্তবায়নে আপনার নৈতিকভাবে বাধ্য থাকে। এটা মোরাল অব্লিগেশন তৈরি করবার জন্য আমরা জনগণের উইলটা দিচ্ছি। এই ছাড়া তো আমি নতুন কোনো কিছু দেখি না। জি, পঞ্চদশ সংশোধনী নিয়ে কিন্তু মামলা এখনো চলছে হাইকোর্টে, কিন্তু পঞ্চদশ সংশোধনীর মামলাটা এখনো চলছে। আরেকটি খবরে একটু যদি নজর দেই, জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে বলুক তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই মন্তব্য করেছেন। কিন্তু তার আরেকটি খবর, জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না, তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল করিমে পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। বিরোধীরা কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে তারা এই কথাগুলি বলে থাকে। এ সময় তিনি বিরোধীদের এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। মানে ধর্মকে কি ব্যবহার করা হচ্ছে, ব্যারিস্টার নাজিম মোমেন? না, দেখেন, আমরা তো একটা ইসলামী দল। আমরা রাজনীতি করি ইসলামের ভ্যালুসগুলো প্রতিষ্ঠা করার জন্য। আমার যেটা আমার এক্সপার্টাইজ ইসলামিক লর উপরে, আমি তো অবশ্যই ভোটারদেরকে বলবো, যে আমাকে জিজ্ঞেস করবে তাকেই বলবো, ভোট একটা আমানত। আল্লাহ কোরআন শরীফে সূরা মায়েদাতে ক্যাটাগরিক্যালি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ মানুষকে বলছেন, নির্দেশ করছেন যে তোমাদের উপরে যে আমানত দেওয়া হয়েছে সেটা তোমার যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবা তোমরা। এই ভোটটাকে আমরা বলি একটা আমানত। এই ভোটের মাধ্যমে মানুষ তাদের জাতীয় প্রতিনিধি, গণপ্রতিনিধি নির্বাচিত করে, তাদের প্রতিনিধি নির্বাচিত করে। এটা আল্লাহর পক্ষ থেকে দেয় একটা আমানত। আপনি যদি এখানে অসৎ ব্যক্তিকে নির্বাচিত করেন, অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেন, অবশ্যই আল্লাহর কাছে আপনাকে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহি করতে হবে। সেখানে আমরা বলি, আপনি আপনার বুদ্ধিমত্তা প্রয়োগ করে যাকে আপনি যোগ্য মনে করবেন, যাকে আপনি সৎ মনে করবেন, তাকে আপনি ভোট দেবেন। এক্ষেত্রে জামাতের প্রার্থী হতে পারে, যে কোনো প্রার্থী হতে পারে। জামাতের প্রার্থীকে যদি আপনি অযোগ্য মনে করেন, অসৎ মনে করবেন, অবশ্যই ভোট দেবেন না। এক্ষেত্রে আপনি যদি এটাকে ইন্টারপ্রেট করেন যে আমি জান্নাতের টিকিট বিক্রি করছি, আপনি যদি আপনার আমানত ঠিক মতো করে আদায় করতে না পারেন, আপনি মানুষের কাছেও জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। আলটিমেটলি জবাবদিহি করতে না পারলে আপনার ডেস্টিনেশন তো জাহান্নামে হতেই পারে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো এক্ষেত্রে এটা বলার কারণে আপনি যদি বলেন যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি, এটা তো আসলে ধর্মকে ব্যবহার করা হলো না। ধর্মকে ব্যবহার করা তো ওইটাকে বলে। আপনি যদি বলেন যে বিসমিল্লাহ আমরা এনেছি সংবিধানে, আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, এই ধরনের কথাগুলো হলো ধর্মীয় সেন্টিমেন্ট ইউজ করার কথা, লোডেড কথাবার্তা। আমরা যেটা বলি, মানুষের বিবেক বুদ্ধির কাছে প্রশ্ন রাখি, মানুষকে বিবেক বুদ্ধি খাটিয়ে আল্লাহর কাছে জবাবদিহি করার অনুভূতি নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বলি। মানে একটু অন্যরকম ভাবে, একটু ঘুরিয়ে, অবশ্যই ঘুরিয়ে বলবো না, আমি বলবো যে এটাকে আপনার যেটা আমরা করি, ধর্মীয় অনুভূতিটাকে আমরা সেভাবে বিক্রি করি না। আমরা যেটা বলি, মানে ধর্মীয় অনুভূতিটাকে টার্গেট করে ভোটটা নিজের দিকে না। মানুষ, আপনি যখন মুসলমান হবেন, আপনার তো ধর্মীয় অনুভূতি থাকবেই। আপনি ধর্মীয় অনুভূতিটাকে তো আপনি সঠিক কাজে ব্যবহার করবেনই, তাই না? তার মানে আমি যদি, মানে আমার বিচার বুদ্ধি অনুযায়ী আল্লাহ আমাকে যতটুকু বিচার বুদ্ধি দিয়েছেন, সেটা অনুযায়ী আমি যে কাউকে ভোট দিলেই সেটা পবিত্র আমানত হবে। যে কাউকে দিবেন কেন, আপনি দিবেন যাকে আপনি আমার বিচার বুদ্ধি অনুযায়ী, কারণ আমি তো তাকে ওটা দেখেই আমি ভালো না মনে করলে তো তাকে আমি ভোট দিচ্ছি না। আমার প্রতিনিধি আমি তো নিশ্চয়ই খারাপ কাউকে বানাবো না, সেই সেন্সে। এক্ষেত্রে কিন্তু কথা আছে। এক্ষেত্রে আমাদের দেশে যেটা হয়, মানে হিস্টোরিক্যালি যেটা হয়ে এসেছে, যে কালো টাকার প্রভাব বলেন, এখানে মানুষের ভোট দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় 200-300 টাকায় ভোট বিক্রি হচ্ছে, এটা তো সবাই জানি। এই বিষয়গুলা যাতে না হয়,
এই জন্য জনসচেতনতা ক্রিয়েট করা দরকার। জি। মানুষকে এটা নির্বাচন আজিজুল বাড়ি বলা উচিত, আজিজুল বাড়ি হেলাল থেকে বলা উচিত, মানুষের সচেতনতা সৃষ্টি করা। জি, আজিজুল বাড়ি হেলাল। দেখেন, আমি বলতে চাচ্ছি যে উনি কোরআনের সূরা মায়েদার একটা আয়াত দিলেন, এটা আউট অফ কনটেক্সট। এটার সাথে ভোটের সম্পর্ক আছে বলে উনি যদি আয়াতের নাম্বারটা বলতে পারতেন তাহলে আমি ওনাকে বলতাম যে এটার সাথে ভোটের কোনো কনটেক্সট নেই। আর একটা কথা, যে আপনারা যে আপনারা অনেক বক্তৃতায়, বিশেষ করে আপনাদের শীর্ষ লেভেল কেউ না বললেও আপনাদের প্রান্তিক পর্যায়ের লোকেরা কিন্তু বলছে যে জামাতকে ভোট দেয়া বা দাঁড়িপাল্লাকে ভোট দেয়া মানে 18 কোটি সোয়াব। কারণ কি, একটা ভোট দিলে নাকি 18 কোটি মানুষ আপনার উপকৃত হবে। এটা একটা মানে অন ইসলামিক কথাবার্তা। আর একটা কথা হলো যে আপনারা বলছেন যে আপনারা আল্লাহর আইন বা আল্লাহর পথে চলেন। আপনি কি মনে করেন আপনারা ছাড়া আর কেউই আল্লাহর আইন বা আল্লাহর পথে চলে না? আমরা কি মানি না? আরেকটা কথা, কোরআনে কি কোথাও রাষ্ট্রের ধারণা কি আছে? কোরআন তো সমস্ত মানব জাতির জন্য, শুধু জামাত ইসলামের জন্য তার কোরআন শরীফ না। ইহুদিদের জন্য কোরআন শরীফ আসছে, মুসলমানদের জন্য আসছে, খ্রিস্টানদের জন্য আসছে, হিন্দুদের জন্য, সমগ্র মানব জাতির জন্য, তাই না? সুতরাং আপনি কোরআনের কোথাও কি দেখাতে পারবেন যে ইসলামে কোরআনে রাষ্ট্রের কোনো ধারণা আছে? কিন্তু আপনারা তো ইসলামী রাষ্ট্র তৈরি করতে চান। তাহলে কোরআনে যদি রাষ্ট্রের ধারণা না থাকে তাহলে আপনি ইসলামী রাষ্ট্র তৈরি করতে চান কেন? মানে ইসলাম তো একটা ব্যবস্থার নাম, ইসলাম একটা পদ্ধতির নাম, ইসলাম একটা আন্দোলনের নাম। আল্লাহ বলছে না, দ্বীনুল হক, একটা সত্য ব্যবস্থা। এবং ইন্নাদ-দীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মই মনোনীত দিন বা ব্যবস্থা, ধর্ম না, ইসলাম। এখন সেই ইসলামে আপনি কি কোথাও আপনি যদি দেখাতে পারেন যে রাষ্ট্রের ধারণা আছে? আমি বলছি রাষ্ট্রের ধারণা নেই। কারণ যদি ইসলামিক রাষ্ট্র হয়, দেখেন একটু বলি, ইসলামিক রাষ্ট্র হয় আপনার আমরা যারা ইসলামিক, অর্থাৎ আমরা একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আমরা সবাই শরিয়া আইন মানতে বাধ্য। একজন মুসলিম যে ঘোষণা করে নিজেকে মুসলমান, তাকে শরিয়া আইন মানতে হবে। এখন রাষ্ট্রে মুসলমান এবং অমুসলমান দুই থাকে, তাই না? এখন অমুসলমান নাকি শরিয়া আইন মানবে? আল্লাহ তো বলছেন লা ইকরাহা ফিদ-দীন, আপনি জবরদস্তি করতে পারবেন না। এক মিনিট একটু উত্তর দিয়ে, উনি কিছু ফ্যাকচুয়াল বিষয় জানতে চেয়েছেন। যে আয়াতের কথা আমি বললাম, ওটা সূরা নিসার 58 নম্বর আয়াত। আপনি বলছেন মায়েদা বলছেন, প্রথমে মায়েদা বলছেন। সরি, ওটা আমার হয়েছে, কোড করতে মিস্টেক হয়েছে। সূরা নিসার 58 নম্বর আয়াত। এই সূরা নিসার 58 নম্বর আয়াতটা কি বলছে? সম্পত্তির ব্যাপারে বলছে, সম্পত্তির হ্যাঁ, এটা বলছে সম্পত্তির। এইটার উপরে, এই আয়াতের উপরে ইবনে তাইমিয়া নামে একজন স্কলার ইসলামিক যে রাজনীতি আছে, এই রাজনীতির উপরে যে বই সিয়াসাতুশ শরঈয়া এই নামে একটা বই লিখেছেন। আমি বইটার বাংলা অনুবাদ হয়েছে, যদি কোনোদিন সুযোগ থাকে। 58 নম্বর আয়াতে কিন্তু এটা বলেনি ভাই, 58 নম্বর আয়াত, সূরা নিসার 58 নম্বর আয়াত। আচ্ছা, আপনি বললেন কোরআন শরীফে কোনো আয়াত নেই যেখানে ইসলামী রাষ্ট্রের ধারণা দেওয়া হয়েছে। আমি আপনাকে বলছি সূরা আছে কিনা, আমি নেই তা মানে আছে কিনা তাই বলছি। আছে, অবশ্যই আছে। অনেকগুলো আয়াত বলেন, সেটা বলেন। 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এখানে আল্লাহ তাআলা বলছেন সম্প্রদায়ের জন্য বলছে না, কিসের রাষ্ট্রে যে কথা বলছে যে আল্লাহ আমরা যাকে রাষ্ট্র ক্ষমতা দেই তার দায়িত্ব হলো নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আর ইসলামী সমাজ ব্যবস্থার উপরে যতগুলা বই এই পর্যন্ত হয়েছে, অনেক বই আপনাকে আমি দিতে পারবো, পার্টিকুলার আয়াত, হাদিসের পার্টিকুলার আয়াত। এই আলোচনাটা আরো বড় করতে পারলে আসলে নিশ্চয়ই আরো অনেক কিছু জানতে পারতাম আমরা। আমি একটু শেষ করতে বলা হচ্ছে আমাকে। হেলাল ভাই বললেন, নাজিব ভাই আমি একটু বলতে চাই, নাজিব ভাই আপনি যে সূরা নিসার 58 নম্বর আয়াতটা বললেন, সেটা বলছে মানুষের হক, ওই যে সম্পত্তির হক, তারপরে অধিকারের হক, সেটা বলছে। এটা দ্বারা আপনি ঠিকমতো বন্টন করেন, সেখানে ভোটের কথা বলা হয়নি, ভোটের কথা বলা হয়নি। এটার মধ্যে ভোটও পড়ে। বলছে আল্লাহ তাআলা গচ্ছিত বিষয়ের অধিকারকে অর্পণ করার নির্দেশ দিয়েছেন। এই সূরা নিসাটা তো আমাদের সম্পত্তি ভাগাভাগির উপরে, নারীর অধিকারের উপরে অনেক কথা বলা হয়েছে। এখানে আপনি জেনারেলাইজ করতে পারেন না। এখানে কোরআন শরীফে আমানত শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং এইটা নিয়ে যে তাফসীরগুলো আছে, ওই তো গচ্ছিত বিষয়টাকে আমানত বলছে, গচ্ছিত বিষয়টাকে
আচ্ছা, আমার মনে হয় যে এটা আমরা আজকে শেষ করি। আর আমাকে আরেকটা বলছেন আমার খবর বললেন তো, এগুলো মৌলিক বিষয়। হেলাল ভাই বললেন যে আমরা মুসলমান হিসেবে শরিয়া মানতে বাধ্য। থ্যাংক ইউ এটা বলার জন্য। এবং আপনাদের কোনো একজন নেতা বলেছেন যে মদিনার সনদ, মদিনা যে রাষ্ট্রটা হয়েছিল সেখানে যে সনদটা হয়েছিল সেটাতে আপনারা বিশ্বাস করেন। মদিনাকে আমরা বলি দিস ইজ দ্য ফার্স্ট ইসলাম কন্ট্রাক্ট বিটুইন বিলিভার এন্ড নন বিলিভার। এখানে এটা কোনো কনস্টিটিউশন না, ইট ওয়াজ দা আমি শেষ করি। জহিরুল আলম, আপনাকে আজকে সময় দিতে পারছি না। আমরা দর্শক আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখি, সঙ্গে পাবো আশা করি।